হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে আজকে ভিডিও করছি। একটু অসুবিধা থাকার জন্য ভিডিও করতে পারিনি মাঝে। ঠিক আছে? তবুও আমি আশা করব তোমরা সবাই পড়াশোনা ঠিকঠাকই চালিয়ে গেছো। তো আজকে আমাদের ভিডিওটা মডার্ন হিস্ট্রির কিছু প্রশ্ন নিয়ে। ঠিক আছে? ভারতে ইংরেজদের আগমন বা ইংরেজদের আগে কোন কোম্পানিরা এসছিল, তো তারা কোথায় বসতি স্থাপন করেছিল, হ্যাঁ? সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। এরপরে আমরা সেকেন্ড পার্ট দেব মডার্ন হিস্ট্রির। সেখানে আমরা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন সংগ্রামগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে শুরু করি। বলেছে, হ্যাঁ, অবশ্যই এটা আমাদের কিন্তু যে 60 ডেজ চ্যালেঞ্জ ছিল এনটিপিসি, সেই চ্যালেঞ্জেরই একটি ভিডিও। ঠিক আছে? তাহলে শুরু করি। বলছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোন স্থানে প্রথম কারখানা স্থাপন করেছিলেন? ৪ টে অপশন আছে, কালিকট, সুরাট, পন্ডিচেরি আর হচ্ছে মছলিপট্টনম। এটা সঠিক উত্তর হবে সুরাট। ঠিক আছে? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল। চল, নেক্সট প্রশ্ন। বলেছে, ভারতে নিম্নলিখিত ইউরোপীয় ট্রেডিং কোম্পানিগুলোর আগমনের সঠিক কালানুক্রমিক ক্রম নির্বাচন করুন। মানে কারা প্রথমে এসেছিল, তারপরে কারা এসেছিল, এভাবে পর্যায়ক্রমে লিখতে বলেছে। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন 1। হ্যাঁ, ভারতে প্রথম এসেছিল পর্তুগিজরা, তারপর ডাচ, তারপর ইংরেজ, তারপর ফরাসি। ঠিক আছে? চলো, তারপরে প্রশ্ন। বলছে, পর্তুগিজদের প্রথম গভর্নর যিনি নীল জল নীতির প্রবর্তন করেছিল। ঠিক আছে? এটা হচ্ছে নীল জল নীতির। কে ছিল? তার সঠিক উত্তর হবে আমাদের ফ্রান্সিসকো ডি আলমেডা। অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি সবগুলোই কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই ভালো করে দেখবে। চলো নেক্সট। বলছে, হুগলি নদীর ডান তীরে একটি বাণিজ্য পোস্ট স্থাপনের জন্য তৎকালীন বাংলার নবাবের কাছ থেকে অনুমতি নিয়ে চন্দননগরে ১৬৭৩ সালে একটি ফরাসি উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন বাংলার নবাব? নবাবটির নাম জানতে চেয়েছে। দেখো এখানটায় আরও কিছু কোশ্চেন আমরা পাচ্ছি। কোথায় পাচ্ছি? চন্দননগরে স্থাপিত হয়েছিল ফরাসি উপনিবেশ কত সালে? ১৬৭৩ সালে। ঠিক আছে? বাংলার নবাব কে ছিল তখন? বাংলার নবাব ছিল অপশন 3 ইব্রাহিম খান। ঠিক আছে? ইব্রাহিম খান হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। বলছে, কার অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল? দেখো এখানেও কিন্তু প্রশ্নের মধ্যে অনেকগুলো কোশ্চেন থাকছে। কিরকম? ইংরেজরা কোথায় প্রথম কারখানা স্থাপন করেছিল? এটা উত্তর হয়ে যাবে সুরাট। ঠিক আছে? সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল। এবার কার অনুমতি নিয়ে? জাহাঙ্গীরের অনুমতি নিয়ে। ঠিক আছে? স্যার টমাস লো এসেছিলেন, জাহাঙ্গীরের অনুমতি নিয়ে সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল। ঠিক আছে? চলো তারপরের প্রশ্ন। বলছে, মেলাতে বলেছে, হ্যাঁ, ইউরোপীয় বাণিজ্য সংস্থাগুলি ভারতে তাদের ঘাঁটির সঙ্গে মিলান। যে কোন সংস্থাগুলি কোথায় ঘাঁটি ছিল সেটা মেলাতে বলেছে। ঠিক আছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজরা কোথায় ছিল? পর্তুগিজরা ছিল হচ্ছে আমার পন্ডিচেরিতে। তাহলে একের হয়ে যাবে ডি। ওলন্দাজরা কোথায় ছিল? ওলন্দাজরা ছিল মছলিপট্টম। ঠিক আছে? চলো, তারপরে ব্রিটিশরা ছিল মাদ্রাজে, আর ফরাসিরা ছিল পানাজি। এই 4 টে আমরা সঠিক দেখতে পাচ্ছি। তাহলে একের হচ্ছে ডি। একের ডি কোথায় রয়েছে? দেখো একের ডি রয়েছে অপশন 2 তে। ঠিক আছে? একের ডি, 2 এর সি, 3 এর এ, 4 এর বি। তার মানে পর্তুগিজরা পন্ডিচেরি, ওলন্দাজরা মছলিপত্তনম, ব্রিটিশরা মাদ্রাজ আর হচ্ছে ফরাসিরা পানাজিতে ঘাঁটি গেড়েছিল। চলো তারপরের প্রশ্ন। বলছে, নিচের কোন স্থানে ওলন্দাজরা ভারতে তাদের বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল? ঠিক আছে? মছলিপট্টম এক্ষুনি আমরা দেখলাম একটু আগেই, এই আগের প্রশ্নতে। ওলন্দাজরা, ঠিক আছে? ওলন্দাজরা মছলিপট্টনম দেখলাম। তাহলে মছলিপট্টনম হচ্ছে। এছাড়াও সুরাটেও ওদের ঘাঁটি ছিল, কোচিনেও ওদের ঘাঁটি ছিল, আহমেদাবাদেও ছিল, চুঁচুড়াতে ছিল। আসলে এটা সঠিক উত্তর হবে উপরের সবগুলি। অপশন 4 হচ্ছে এটা সঠিক উত্তর। ঠিক আছে? এই সবকটা জায়গাতেই ওলন্দাজদের বাণিজ্য কেন্দ্র স্থাপন ছিল। চলো নেক্সট প্রশ্ন। বলছে, পর্তুগিজরা কোন সালে গোয়া দখল করে? পর্তুগিজরা গোয়া কবে দখল করেছিল? এটা সঠিক উত্তর হচ্ছে 1510 খ্রিস্টাব্দে। 1510 খ্রিস্টাব্দে পর্তুগিজরা প্রথম গোয়া দখল করে। চলো নেক্সট প্রশ্ন। বলেছে, নিচের কোন বিবৃতিগুলি সঠিক? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের পর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। এই বিবৃতিটা কি সঠিক? দেখো একটু আগে আমরা যখন বললাম একটা প্রশ্নে, কোন প্রশ্ন ছিল? এই প্রশ্নটা, এটা। দেখো এখানটা আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আসলো পর্তুগিজ, তারপর ডাচ, তারপর ইংরেজ, তারপর ফরাসি। এটা আমাদের সঠিক উত্তর ছিল। ঠিক আছে? তাহলে সেম ভাবে আমরা যখন এই প্রশ্নটায় যাচ্ছি, এখানটায় কি বলেছে? এখানটায় বলেছে তোমার, হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের পর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। তাহলে এটা আমরা সঠিক পাচ্ছি না।
ঠিক আছে? কি বলেছে? ভাস্কো ডা গামা 1498 সালে কালিকটে পৌঁছান। এটা কিন্তু সঠিক। ভাস্কো ডা গামা 1498 সালে কালিকটে পৌঁছান। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন 2, শুধুমাত্র 2। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। বলেছে ভারতে ফরাসি উপনিবেশের রাজধানী কি ছিল? ফরাসিদের উপনিবেশের রাজধানী কি ছিল? ফরাসি উপনিবেশের রাজধানী ছিল পন্ডিচেরি। অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? চলো নেক্সট। বলেছে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি ব্রিটিশদের সাথে একটি সহায়ক জোট স্বাক্ষরকারী প্রথম রাজ্য ছিল? প্রথম জোট স্বাক্ষর করেছিল ভারতীয় রাজ্যগুলিদের মধ্যে, সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে প্রথম ব্রিটিশদের সঙ্গে সহায়ক জোট স্বাক্ষর করেছিল। ঠিক আছে? চলো তারপরে প্রশ্ন। বলছে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্বদানকারী ব্রিটিশ কে ছিলেন? দেখো এখানে দেখো পলাশির যুদ্ধ হয়েছিল কার কার সঙ্গে? সিরাজউদ্দৌলা আর হচ্ছে ব্রিটিশদের মধ্যে। ঠিক আছে? তো ব্রিটিশদের নেতৃত্বদানকারী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ। ক্লাইভ হচ্ছে ব্রিটিশদের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে? এই যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে যান। কেন? মীর জাফরের ধোঁকেবাজের জন্য। হ্যাঁ, উনি ধোঁকা দিয়েছিলেন, তার জন্য সিরাজউদ্দৌলা হেরে গেছিল। ঠিক আছে? এতেই আমাদের বলতে পারি, আমরা বলি যে আমাদের ব্রিটিশ শাসন এখান থেকে শুরু হচ্ছে ভারতে। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। প্রশ্ন বলেছে কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা পার্লামেন্ট কর্তৃক ব্রিটিশ মুকুটের কাছে স্থানান্তরিত হয়? হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা ব্রিটিশ রানীর হাতে চলে যায়। কোন সালে? 1858 সালে। অপশন 4 হচ্ছে এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? অবশ্য ভালো করে পড়বে, অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা জানো এখানটায়। ঠিক আছে? তো এগুলো পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এনটিপিসি পরীক্ষায়। দেখো আমি বারবার বলি, প্রতিটা ভিডিওতে বলি, এনটিপিসি পরীক্ষাতে তোমাদের কনসেপচুয়াল প্রশ্ন আসে। ঠিক আছে? তোমরা সায়েন্স পড়ো বা ম্যাথ পড়ো, যাই পড়ো না কেন, রেলের পরীক্ষাতে সবসময় কনসেপচুয়াল কোশ্চিন আসে। তাহলে একটু ডিপলি পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? চলো তারপরে ইজি এলে তো ইজি, ভালো থাকলে। ঠিক আছে? বলছে রায়তোয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন? রায়তোয়ারি ব্যবস্থা চালু করেছিল টমাস মুনরো। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন। বলছে ইঙ্গো মারাঠা যুদ্ধের তালিকা এবং সেই যুদ্ধের সঙ্গে ঘটনাগুলো মেলাতে বলেছে। ঠিক আছে? প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্তি ঘটে? সালবাইয়ের চুক্তি। ঠিক আছে? 1-2 প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হচ্ছে সালবাই চুক্তি। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় বাইসেন চুক্তি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের বাইসেন চুক্তি বা সেইন চুক্তি। চলো হ্যাঁ, আর তৃতীয়টা যা আছে সেম আছে, সি এর 3, এটাই উত্তর হবে। ঠিক আছে? এখানে অপশনগুলো দেওয়া নেই, যদি অপশন দেওয়া থাকতো তাহলে আমাদের এরকম হতো, এ হচ্ছে 2, বি 1 আর সি যা ছিল তাই 3। ঠিক আছে? এটা সঠিক উত্তর হতো। চলো তারপর বলছে নিম্নলিখিতের মধ্যে কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে বক্সারের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল? বক্সারের যুদ্ধ 1764। কত সালে? 1764। ঠিক আছে? কে নেতৃত্ব দিয়েছিল? নেতৃত্ব দিয়েছিল হেক্টর মুনরো। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? চলো তারপর বলেছে লর্ড ডালহৌসি অবধে সংযোজন করেছিলেন। অবধ একটা রাজ্য, এ সংযোজন করেছিলেন। তিনি কথিত অভ্যন্তরীণ দুঃশাসনের কারণে নবাব ওয়াজিদ আলী শাহকে পদচ্যুত করেন। দেখো কাকে পদচ্যুত করেছিল? ওয়াজিদ আলী শাহ। ঠিক আছে? কে করেছিল? লর্ড ডালহৌসি। এগুলো কিন্তু সবকটা এক একটা প্রশ্ন আলাদা। ঠিক আছে? কোন সালে অবধকে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা সংযুক্ত করা হয়েছিল? এটা সঠিক উত্তর হবে 1856। অপশন 4 হচ্ছে আমাদের এটা সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট প্রশ্ন। বলছে 12ই আগস্ট মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার দেওয়ার নিযুক্ত করেন কত সালে? 1765 সালে। ডেটটা কত? 12ই আগস্ট। ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1765 সাল। নেক্সট প্রশ্ন। বলেছে কত সালে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ সংগঠিত হয়েছিল? প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1845 থেকে 46। এই সালে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে বাস্তবায়িত হয়েছিল? দেশীয় ভাষার সংবাদপত্রগুলোকে কণ্ঠরোধ করা হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে? এই একটা বাস্তবায়িত হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট বলেছে কুনওয়ার সিং নিচের কোন রাজ্যে 1857 সাল মহাবিদ্রোহ
1857 সালের মহাবিদ্রোহের কথা বলা হয়েছে এখানটায়, হ্যাঁ, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে কুনওয়ার সিং কোন রাজ্যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? মহাবিদ্রোহ, ঠিক আছে, এটাকে আমরা বলি মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ কোথাকার দিয়েছিল? কুনওয়ার সিং ছিল বিহারের, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন বলেছে 1857 সালে মহাবিদ্রোহ, এক্ষুনি বললাম। কানপুর শহরে বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিল? কানপুর, দেখো কে কোথায় নেতৃত্ব দিয়েছিল এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমরা এর আগে কি দেখলাম? কুনওয়ার সিং কোথায় দিয়েছিল? বিহারে নেতৃত্ব দিয়েছিল। এবার এসছে প্রশ্ন কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? কানপুরে নেতৃত্ব দিয়েছিল আমাদের নানা সাহেব। অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলছে 1857 সালের বিদ্রোহ সম্পর্কে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বেঠিক, কোনটি ঠিক নয় জানতে চেয়েছে, ঠিক আছে। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল কোনটা ঠিক নয়, আমরা দেখি অপশনগুলো পড়ি। বাহাদুর শাহের নামে মুদ্রা তৈরি করা হয় এবং আদেশ জারি করা হয়, অবশ্যই 1 নম্বর অপশন ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর বলছে ঝাঁসিতে রানী লক্ষ্মীবাঈ মুঘল সম্রাটের নামে প্রশাসন শুরু করেন, এটা একটু গন্ডগোল লাগছে, ঠিক আছে। বাকি অপশনগুলো দেখে নিচ্ছি, তাহলে বুঝতে পারবো। বাহাদুর শাহকে সকল বিদ্রোহী নেতা সম্রাট হিসাবে স্বীকৃতি দেন, একদম ঠিক, বাহাদুর শাহকে সকল বিদ্রোহী নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বেরেলিতে খান বাহাদুর খান মুঘল সম্রাটের নামে প্রশাসন, একদম ঠিক, মুঘল সম্রাটের নামে প্রশাসন চালু করেছিল। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে গেল বেঠিক হচ্ছে অপশন 2, তাহলে এটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট বলছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? ভারতের গভর্নর জেনারেল কে ছিল? তোমরা এগুলা উত্তর আশা করি জানো, ঠিক আছে, আশা করি প্রিপারেশনের মধ্যে আছো। গভর্নর জেনারেল কে ছিল? সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে, এগুলো তোমরা সবাই জানো আশা করি, ঠিক আছে। দেখো বলেছে 1857 সালে বিদ্রোহ দমন করার পর মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাচিত করা হয়? যখন বিদ্রোহটা দমন করা হলো তখন বাহাদুর শাহ জাফরকে নির্বাচন করা হয় মায়ানমারে, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, ওনাকে মায়ানমারে নির্বাচন দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে 1857 সালে বিদ্রোহের তাৎক্ষণিক কারণ হয়ে ওঠা এনফিল্ড রাইফেলগুলির গ্রিসযুক্ত কার্তুজের প্রবর্তক কে ছিল? দেখো মহাবিদ্রোহের অ্যাকচুয়াল কারণ হিসাবে এটাকে ধরা হয় যে হচ্ছে যে বন্দুকটা ইউজ করা হতো, হ্যাঁ, এনফিল্ড রাইফেল, সেই রাইফেলের যে কার্তুজটা ছিল সেটা দাঁতে কাটা হতো। তো কি বলা হয় যে সেখানে গরু আর শুয়োরের চর্বি মিশ্রিত ছিল, যার জন্য কি আমাদের হিন্দুদের এবং হচ্ছে মুসলিমদের ধর্মভ্রষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, তার জন্য এই বিদ্রোহটা শুরু হয় এরকম আমরা ধরে নিই, ঠিক আছে। আরও অন্যান্য অনেক কারণ আছে, এটা হচ্ছে একটা মেন কারণ, ঠিক আছে। এই যে কার্তুজের প্রবর্তক কে ছিল? প্রবর্তক ছিল অপশন 1 হেনরি হার্ডিঞ্জ, ঠিক আছে, হার্ডিঞ্জ ছিল এই কার্তুজের প্রবর্তক। চল নেক্সট প্রশ্ন কি বলেছে এই প্রশ্নটা? বলেছে 1857 সালে সংগ্রামে নিম্নলিখিত ঘটনাগুলি কালানুক্রমিক ক্রমে সাজাও, কোনটা প্রথমে হয়েছিল, কোনটা তারপরে হয়েছিল, কোনটা তারপরে হয়েছিল, এভাবে সাজাতে বলেছে, ঠিক আছে। প্রথমে আমাদের হয়েছিল মিরাট বিদ্রোহ, এটা 1 নম্বরে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হয়েছিল ঝাঁসিতে বিদ্রোহ 2 নম্বর, তারপরে লখনউতে 3 নম্বর, তারপরে নাসিরাবাদে 4 নম্বর, হ্যাঁ। তাহলে এ সি বি ডি আছে অপশন 1-এ, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট মঙ্গল পাণ্ডে কোন সিপাহী ছিল? মঙ্গল পাণ্ডে কোন মানে ভাগে ছিল? সিপাহীদের অনেক ভাগ থাকে না, ব্রিগেডিয়ার রেজিমেন্ট থাকে, তো কোন রেজিমেন্টে ছিল? সঠিক উত্তর হবে 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি, এটা সঠিক উত্তর। মঙ্গল পাণ্ডে যে রেজিমেন্ট ছিল সেই রেজিমেন্টের নাম হচ্ছে 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি। চলো নেক্সট প্রশ্ন বলছে মধ্যবাহতে ঝাঁসি তাতিয়া টোপি ও রানীকে পরাজিত কটা ব্রিটিশ জেনারেল কে ছিলেন? ঝাঁসির যে রানী ছিল এবং তাতিয়া টোপিকে পরাজিত যখন করা হয়েছিল তখন ব্রিটিশ জেনারেল কে ছিল? এটা সঠিক উত্তর হবে অপশন 2 হিউ রোজ। চলো নেক্সট প্রশ্ন বলছে 1857 সালে বিদ্রোহের সময় দিল্লিতে সিপাহীদের নেতা কে ছিল? দিল্লিতে কে নেতা ছিল? ঠিক আছে, দিল্লিতে সিপাহীদের নেতা কে ছিল মহাবিদ্রোহের সময়? দিল্লিতে কে ছিল? দিল্লিতে ছিল অপশন 3 বখত খান, ঠিক আছে। এর আগে আমরা কানপুর দেখলাম, বিহার দেখলাম, ঠিক আছে, এরকম জেনে রাখবে। নেক্সট প্রশ্ন সত্যশোধক সমাজ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সত্যশোধক সমাজ, ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, এগুলো তোমরা প্রার্থনা সমাজ কে কোথায় কি করেছে সবটা জেনে রাখবে, ঠিক আছে। তাহলে কি বলছে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল?
যিনি সত্যের সন্ধানে প্রাথমিক জোর দিয়েছিলেন? এটা সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ। প্রার্থনা সমাজ কে করেছিল? আত্মারাম পাণ্ডুরঙ্গ। এরকম প্রশ্নগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট বলছে রহনুমাই মজদাই স্নান সভা বা ধর্মীয় সংস্কার সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ধর্মীয় সংস্কার সমিতি 1851 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? নেক্সট বলছে নিচের মধ্যে কে 1817 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করে? কোন সমাজ? আর্য সমাজ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন হচ্ছে অপশন 4 হচ্ছে সঠিক উত্তর মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল ওলকট। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর থিওসফিক্যাল সোসাইটি, ঠিক আছে? নেক্সট বলছে 1888 সালে মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় আন্দোলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল? প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিল টি মাধব রাও। অপশন হচ্ছে 1 সঠিক উত্তর, ঠিক আছে? টি মাধব রাও অপশন 1 সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন জাতীয় সামাজিক আন্দোলন, ঠিক আছে? এটা হয়তো এখানটায় একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে সামাজিক আন্দোলন, সামাজিক, ঠিক আছে? সামাজিক আন্দোলন কে করেছিল? টি মাধব রাও। নেক্সট প্রশ্ন কলকাতা ইয়ং বেঙ্গল আন্দোলন, দেখো ইয়ং বেঙ্গল আন্দোলন কবে হয়েছিল? 1826 থেকে 1832, ঠিক আছে? একজন টিচার ছিলেন যিনি তার ছাত্রদের নিয়ে টিম করেছিলেন, ইয়ং বেঙ্গল টিম, ঠিক আছে? তারা আন্দোলন করেছিল। তো সেই আন্দোলনের প্রতিষ্ঠা কে করেছিল? টিচারটির নাম ছিল হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? এরা সব ব্রিটিশ ছিল, এরা একটাও হবে না। চলো নেক্সট প্রশ্ন বলেছে কত সালে, এখানে একটা দাগ থাকবে, একটা অপশন ছিল ড্যাশ সালে পুনা, সাতারা এবং মহারাষ্ট্রের অন্যান্য জায়গায় পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠিত হয়। পরমহংস মণ্ডলী কবে প্রতিষ্ঠিত হয়? কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1849 সালে পুনা, সাতারা, মহারাষ্ট্রের অন্যান্য জায়গায় পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বিধবাদের বিবাহের প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? বিধবা বিবাহের কথা বলা হচ্ছে, ঠিক আছে? যার ফলে 1856 সালে এই বিষয়ে আইন প্রণয়ন হয়। যদি প্রশ্ন করে বিধবা বিবাহ আইন কবে প্রণয়ন হয়? 1856 সালে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তাহলে কে প্রণয়ন করেন? প্রণয়ন করেন হচ্ছেন মানে খেটেছিলেন কে এর পিছনে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য, ঠিক আছে? উনি প্রচুর মহিলা স্কুল কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছেন মহিলাদের শিক্ষার জন্য, ঠিক আছে? নেক্সট বলেছে ব্রাহ্ম সমাজ প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। ব্রাহ্ম সমাজ সম্পর্কে এই বিবৃতি দেওয়া রয়েছে দুটো, বিবৃতিগুলো সঠিক কিনা সেটা দেখতে বলেছে। রাজা রামমোহন রায় 1828 সালে আগস্ট মাসে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এর নাম হয় ব্রাহ্ম সমাজ, একদম সঠিক। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়। কত সালে? 1828 সালে, একদম সঠিক, আগস্ট মাসে, ঠিক আছে? এটি বহু ঈশ্বরবাদ ও মূর্তি পূজার নিন্দা করেছে, এটাও একদম সঠিক। ব্রাহ্ম সমাজ বহু ঈশ্বরবাদ মূর্তি পূজার নিন্দা করেছিল, তাহলে দুটোই সঠিক। তাহলে এটার উত্তর হয়ে যাবে অপশন 3, 1 আর 2 উভয়ই সঠিক, ঠিক আছে? চলো নেক্সট বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মন্দিরের দেওয়ালে নিম্নলিখিত উদ্ধৃতিটি খোদাই করেছিলেন? জাতি বা কি উক্তি ছিল? জাতি বা বর্ণের বিভাজন বা প্রতিবন্ধী বিশ্বাসের বিদ্বেষ মুক্ত আমরা সবাই এখানে ভ্রাতৃত্বের মধ্যে বাস করি, এটা কে খোদাই করেছিল? কে বলেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন 3 নারায়ণ গুরু, ঠিক আছে? নারায়ণ গুরু বলেছিল জাতি বা বর্ণের বিভাজন বা প্রতিদ্বন্দ্বী বিশ্বাসের বিদ্বেষ মুক্ত আমরা সবাই এখানে ভ্রাতৃত্বের মধ্যে বাস করি, ভারতবর্ষ সম্পর্কে এই কথাটা উনি বলেছিলেন, ঠিক আছে? চলো নেক্সট দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নরমপন্থীদের রাজনৈতিক দাবি ছিল? নরমপন্থী আর চরমপন্থী দুটো টিমে ভাগ হয়ে গেছিল কত সালে? 1907 সালে, ঠিক আছে? তো তাদের দাবি কি ছিল? নরমপন্থীদের দাবি বলছে অপশনগুলো দেখি। ইংল্যান্ড এবং ভারতে একসাথে ভারতীয় সরকারি সেবা সিভিল সার্ভিস পরীক্ষা অনুষ্ঠিত করা, হ্যাঁ এটা অবশ্যই ওদের দাবি ছিল, নরমপন্থীদের এটা একটা দাবি ছিল, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড কি বলছে?
জনসাধারণের মধ্যে প্রাথমিক শিক্ষার বিস্তার, হ্যাঁ এটাও ওদের দাবি ছিল নরমপন্থীদের। তৃতীয় কি বলছে দেখি, বিংশ শতাব্দীর শুরুতে তারা কানাডা এবং অস্ট্রেলিয়ায় স্বশাসিত উপনিবেশগুলির অনুরূপ ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বশাসন স্বরাজের দাবি করেছিল। হ্যাঁ অবশ্যই নরমপন্থীরা স্বরাজের দাবি করেছিল, কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটাও সঠিক উত্তর। তাহলে উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের অপশন 4, উপরের সবগুলি হচ্ছে নরমপন্থীদের দাবি ছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এই যে প্রশ্ন করেছে দেখো, এক্ষুনি পড়লাম যে হচ্ছে নরমপন্থী ভাগ হয়েছিল কত, 1907 সালে। এই প্রশ্নটা এখানে তুলে দিয়েছে, বলেছে কত সালে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল। কবে হয়েছিল? 1907 সালে সুরাট অধিবেশন। ঠিক আছে, কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে ভাগ হয়ে গেছিল। নরমপন্থীরা আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিল, সেমভাবে চরমপন্থীরা বলছিল না আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেব। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে নিম্নলিখিত ঘটনাগুলি কালানুক্রমিক ক্রমে সজ্জিত করুন। দেখো সজ্জিত করতে বলছে, আমি ঘটনাগুলো দেখি কি কি বলেছে। বঙ্গভঙ্গ কার্যকর হচ্ছে, সুরাট বিভক্ত হচ্ছে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট প্রস্তাব পাস হচ্ছে, দাদাভাই নৌরোজি ঘোষণা করেছিলেন যে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর লক্ষ্য ছিল স্বরাজ। আচ্ছা, এবার দেখো প্রথমে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়। যখন ঘোষণা করা হলো তখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট প্রস্তাব পাস করে কংগ্রেস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথমে আসবে 1 নম্বরে, বয়কট প্রস্তাব পাস হলো। এবার বঙ্গভঙ্গ কার্যকর করে দিল, এটা 2 নম্বরে আসবে। ঠিক আছে, প্রথমে সুরাটকে বিভক্ত করলো 3 নম্বর, না সুরাট বিভক্ত পরে হয়েছে, তার আগেই দাদাভাই নৌরোজি ঘোষণা করেছিলেন যে আইএনসির লক্ষ্য ছিল স্বরাজ, এটা 3 নম্বর, আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর। তাহলে হয়ে গেল আমার 3 4 3 1 4 2, 3 1 4 2 অপশন 2 তে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। বলছে নিম্নলিখিত মধ্যে কে ভারতের জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী চরমপন্থী নেতা নন? চরমপন্থী নেতা নন কে বলেছে? চরমপন্থী নেতা বলতে গেলে আমরা প্রথমে লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক আর হচ্ছে বিপিন চন্দ্র পাল, এই 3 জনের নাম খুঁজে পাই কিন্তু। ঠিক আছে, এরা চরমপন্থী ছিলেন। নেতা নন বলেছেন, তাহলে এখানটা আমাদের রয়েছে বাল গঙ্গাধর তিলক নেতা ছিলেন, বিপিন চন্দ্র পাল এখনই বললাম নেতা ছিলেন, অরবিন্দ ঘোষের নামও আমরা পাই যিনি নেতা ছিলেন। ঠিক আছে, অরবিন্দ ঘোষ চরমপন্থী নেতা ছিল। তাহলে কে ছিলেন না? ছিলেন না হচ্ছে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ইনি ছিলেন নরমপন্থী নেতা। ঠিক আছে, অপশন 3 হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ইনি ছিলেন হচ্ছে আমাদের নরমপন্থী নেতা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের। চলো নেক্সট প্রশ্ন। বলেছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই বা অর্জন করবই। ঠিক আছে, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলক। অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেতাজি সুভাষচন্দ্র বলেছিল দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো। জওহরলাল নেহরু আমরা পরবর্তীকালে পড়বো, যখন পলিটি পড়বো, উনি প্রস্তাবনা লিখেছিলেন। এরকম প্রচুর বিভাগ রয়েছে ইতিহাসের, যেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। ঠিক আছে, বিবেচনা করি, আগে দেখি বিবৃতি কি বলেছে। বলছে মডারেট মানে হচ্ছে নরমপন্থী, এখানে বলা হচ্ছে নরমপন্থী। ঠিক আছে, মডারেট মানে নরমপন্থী। ইংল্যান্ড এবং ভারত উভয় ক্ষেত্রেই সিভিল সার্ভিস পরীক্ষা পরিচালনা করার দাবি করেছে। একদম সঠিক, এরা দাবি করেছিল যে আমাদের ভারতের ছেলে মেয়েদেরকে সুযোগ দেওয়া হবে সিভিল সার্ভিসে বসার জন্য। ঠিক, মডারেটররা সাংবিধানিক সংস্কার দাবি করেছিল। ঠিক, নরমপন্থীরা সাংবিধানিক সংস্কার দাবি করেছিল, যখন চরমপন্থীরা স্বরাজ দাবি করেছিল। এই যে বললাম বিপিন চন্দ্র পাল, আমাদের এক্ষুনি পড়লাম কি পড়লাম, যে স্বরাজ আমাদের জন্মগত অধিকার, কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এরা হচ্ছে স্বরাজ দাবি করেছিল, যে বলেছিল স্বরাজ আমাদের অধিকার, আমরা চাই। তো দুটোই ঠিক আছে, তাহলে কোথায় আছে অপশনটা? অপশনটা আছে অপশন 3-তে, 1 আর 2 উভয়ই সঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। 1905 সালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে? খুব ইম্পর্টেন্ট, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রচুর পরীক্ষায় এসেছে প্রশ্নটা। কে প্রতিষ্ঠা করে? এটা সঠিক উত্তর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। বলছে নিম্নলিখিত কোনটি জাতীয় আন্দোলনে চরমপন্থীদের রাজনৈতিক পদ্ধতি নয়? রাজনৈতিক পদ্ধতি নয়, কিন্তু চরমপন্থীরা কোনটা পদ্ধতি অবলম্বন করেননি? বিদেশি পণ্য বর্জন, অবশ্যই এরা করেছিল। চরমপন্থীরা বলেছিল বিদেশি পণ্য আমরা নেব না। স্বদেশি পণ্যের ব্যবহার, হ্যাঁ এরাও বলেছিল স্বদেশি পণ্যের আমরা ব্যবহার
করব, বিদেশি পণ্য বর্জন করব। নিষ্ক্রিয় প্রতিরোধ কখনোই নয়। এদের পদ্ধতি ছিল প্রতিরোধ করা, ঠিক আছে? জাতীয় শিক্ষা, এদের পদ্ধতির মধ্যে ছিল জাতীয় শিক্ষা, নিষ্ক্রিয় এগুলো ছিল। কি আছে অপশন তাহলে? সাংবিধানিক আন্দোলন। এরা সাংবিধানিক আন্দোলন মানে সংবিধান মেনে আন্দোলন করব এই ধারণায় বিশ্বাসী ছিলেন না, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন 4, ঠিক আছে? এটা ওদের পদ্ধতি ছিল না। চলো, বলেছে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে স্বদেশ বান্ধব সমিতির সাথে যুক্ত ছিলেন? স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট। বলছে 1871 সালে কে এই কথা বলেছিলেন? আমার বিশ্বাস, কি বলেছিল? আমার বিশ্বাস ভারতে ইংল্যান্ড চলে যাওয়া ও তাকে নিজের কাছে রেখে যাওয়ার চেয়ে বড় বিপর্যয় ঘটাবে না। আচ্ছা, এই কথাটা কে বলেছিল? যে উনি বিশ্বাস করতেন যে ভারত থেকে ইংল্যান্ডে চলে যাওয়াটা বেটার, তাকে যদি নিজের কাছে আটকে রাখি তার থেকে বড় বিপর্যয় অন্তত হবে না। এই কথা বলেছিল দাদাভাই নওরোজি। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো, এই প্রথম পার্টে আমরা প্রায় 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ইতিহাসের, মডার্ন হিস্ট্রি, ঠিক আছে? 50টা প্রশ্ন। তো আশা করি প্রশ্নগুলো তোমরা নোট করে রাখবে, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে পড়বে, বা তোমাদের অনেকে হয়তো পড়াও রয়েছে, কিছু আনকমন থাকলে পরে সেগুলো মার্ক করবে, ঠিক আছে? এর পরবর্তী ভিডিওতে আমরা মডার্ন হিস্ট্রি বাকি পার্টটাকে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? এই ভিডিওগুলো দেখলে আশা করছি তোমাদের এনটিপিসি প্রিপারেশনটা সুন্দর হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং বন্ধুদেরকেও রেফার করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে। এবার থেকে রেগুলার বেসিসে ভিডিও আসবে। হ্যাঁ, আরেকটা কথা, যদি তোমরা ফ্রিতে পড়াশোনা করতে চাও, আমাদের ফ্রি ব্যাচ আবার শুরু করেছিলাম, মাঝখানে কিছু অসুবিধার জন্য ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, আর হচ্ছে আমরা অনলাইনে পড়াটাও কন্টিনিউ করতে পারিনি। সম্পূর্ণ ফ্রিতে একটা ব্যাচ চলছে। যদি ফ্রিতে পড়াশোনা করতে চাও এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা তোমাকে আমাদের গ্রুপে নিয়ে নেব এবং খুব শীঘ্রই উইদিন এ উইক আমরা পড়াশোনা শুরু করব অনলাইনে, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে। চলো, পড়তে থাকো, ভালো থাকো।